নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় খুব মজাদার বিষয়। অনেকেই চর্চা করছেন, কেউ কেউ প্রশ্নও করেছিলেন, অনেকে এখনো বুঝতে পারেননি। তবে যারা আমার প্রোফাইলে বেশ কিছুদিন আছেন এবং সক্রিয়ভাবে সচেতনতা অভিযানে রয়েছেন, তারা ধরে ফেলেছেন কাপ সিরাপে মৃত্যু। আপনারা জানেন তামিলনাড়ুর একটি কোম্পানি শ্রীসন ফার্মা, তার তৈরি কোল্ড রিপ সিরাপ বলে একটি কাপ সিরাপ, তার কারণে 16টি শিশুর মৃত্যু হয়েছে জানা যাচ্ছে। তারপরেই কর্তৃপক্ষ নড়েচড়ে উঠেছে এবং তদন্তের নির্দেশে দেওয়া হয়েছে এবং অনেক ভয়াবহ ভয়াবহ ব্যাপার ট্যাপার পাওয়া গেছে। ওরা আমাদের ভালো চায় না। বেশ, এ বিষয়ে আলোচনা থাকবে, আলোকপাত থাকবে। কেন আচমকা বলবো না, বেশ 1 বছর ধরে আমরা এই তৎপরতা বেশি করে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে প্যারাসিটামলকে নিয়ে আমরা দেখেছি পোস্ট, খবর অনেকেই শেয়ার করেছিলেন। তখনও আমি আসল উদ্দেশ্য জানিয়েছিলাম, আজও জানাবো। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ খবর, যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি রাখতে পারেন। আগামীতে আমাদের দেশেও স্কুল আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হতে পারে বা কয়েক মাসের জন্য বন্ধ করা হতে পারে। রিসেট যেহেতু চলছে, এই শিক্ষার তো আর দরকার নেই, আর শিক্ষকেরও দরকার নেই, বুঝতেই পেরেছেন এতদিনে। তো জাপানে একদম সাম্প্রতিক খবর, দুদিন হলো, জাস্ট আমি লিঙ্ক দিয়ে দেব, আবার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সমগ্র দেশেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? ওই যে ফ্লু আউটব্রেক, ইনফ্লুয়েঞ্জা, ভয়াবহ ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক, আমরা বলি প্যান্ডেমিক, সেটা জাপানে ছড়িয়ে পড়েছে। সেই কারণেই জাপানের স্বাস্থ্য অধিকর্তা এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের নির্দেশে জাপানের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত খবরে আসব, তার আগে এই কাপ সিরাপ বিষয়টা নিয়ে আলোচনা করি। তো আরো একবার জানিয়ে দিই যে 6 ডিসেম্বর আমরা মিলিত হতে চলেছে পাঠক সহযোদ্ধা। সবাই স্বাগত, যারা এখনো কোনো অনুষ্ঠানে আসেননি বা মই মেলায় আসেননি, আমার সঙ্গে মুখোমুখি বা আমাদের সঙ্গে মুখোমুখি পরিচয় হয়নি, তারাও স্বাগত, সবাই স্বাগত। এটা ওপেন টু অল, কোনো রকম ওই যে বলে এন্ট্রি ফি এর গল্প নেই। আর আগামী 20 তারিখে আমি নদিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে করিমপুর। 21 তারিখে আবার একটি আলোচনা রয়েছে, বক্তব্য রাখার ব্যাপার রয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার ব্যাপারে। এখনো পর্যন্ত ঠিক আছে যে যাব, আমি আরো একবার জানিয়ে দিলাম। তবে এর মধ্যে যদি কোনো পরিস্থিতি প্রতিকূল কিছু ঘটে বা বলা যায় না আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, সেরকম হলে অবশ্যই জানিয়ে দেব। তবে এখনো পর্যন্ত ঠিক আছে যে যাব। এবারে আজকের বিষয়ে চলে আসি। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে এই শিশু মৃত্যু, মানে কাপ সিরাপে শিশু মৃত্যু, এটা শিরোনামে এসেছে এবং কর্তৃপক্ষ, আমাদের সরকার এবং সংবাদপত্র কোমর বেঁধে নেমেছে শিশুদের স্বাস্থ্য উদ্ধারে। তাই তো স্বাভাবিক, ওরা তো আমাদের ভালো চায়, তাই তো। তো এই ভালো চাওয়ার নমুনা হিসেবে ওরা তদন্ত চালিয়েছে এবং দেখা যাচ্ছে এই শ্রীসন ফার্মা তামিলনাড়ুর একটি ছোট্ট কোম্পানি, নামই আগে কেউ শোনেননি, প্রথম শুনলেন। তো সেই কোম্পানি অনেক অনিয়ম টিয়ম ঘটিয়েছে, কোন রকম নাকি তোয়াক্কা টোয়াক্কা করেনি। 10 বছর ধরে এইসব মালপত্র বানিয়ে যাচ্ছে, বিপজ্জনক মালপত্র বানিয়ে যাচ্ছে এবং কর্তৃপক্ষ এতদিন পরে টের পেলেন।
সেটাই জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে সেশন ফার্মা। ছি 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 ছি, শিশুদের জীবন নিয়ে ছেলে খেলা, তাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? ওষুধ বানাচ্ছেন, তো সেটা ওষুধ খেয়ে যদি মৃত্যু হয়, তো সেটা কি ভালো কথা? ভালো কথা নয়। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিয়েছেন, এবং এরকম আরো যারা যারা নিয়ম ভাঙবে, যাদের প্রোডাক্টে, ওষুধে, ড্রাগে, না না ভ্যাকসিন নয়, একদম ভুল করে বলে ফেললাম, মার্জনা করবেন। ভ্যাকসিনের নয় আর কি, ভ্যাকসিনটা বলা যাবে না, মানে এইসব আর কি, অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ, মানে এসব খুচরো ব্যাপার আর কি, খুচরো। তো সেইগুলোতে যাদের প্রোডাক্টে এরকম ত্রুটি পুচ্যুতি পাওয়া যাবে এবং মানুষের মৃত্যু ঘটবে, তাদেরকে একেবারে ঝাঁপ বন্ধ করে দেওয়া হবে। মিলিয়ে নেবেন আমার কথা কি? বহু আগে বলেছে না? আসুন এবার খেলাটা বোঝো। প্রথমত জানিয়ে রাখে, আমি কিন্তু ওই সেশন ফার্মার পক্ষে কোনো কথা বলছি না। কারণ ও অসুখ বিসুখ হলে, অসুস্থ হলে, প্রথমত এই অধম আমি পুরোটাই শরীরের ওপর ছেড়ে দিই, এভাবেই চলে এসছে, অর্থাৎ সেলফ কিওর মেকানিজম। আর যদি কিছু নিরাময়ের কথা ভাবতে হয়, যে শরীরকে সাপোর্ট দেওয়া, ইমিউন সিস্টেমকে সাপোর্ট দেওয়া, সেক্ষেত্রে খাদ্যই ঔষধ। খাবার দাবারের উপরে আমি বিশ্বাস করি, সেইভাবে খাবার দাবার খুঁজে নিই। তো তাহলে কাশি হলে কি সেশন ফার্মার কোল্ড ড্রিপ কাপ সিরাপ? মোটেই না, কোনো কাপ সিরাপের গল্পই নেই। বাসক পাতা আগে, হ্যাঁ, এর চেয়ে কার্যকরী কিছু নেই আমার আমার এছাড়া আরো অনেক আছে আমাদের আয়ুর্বেদে, তবে হাতের কাছে এখনো পাওয়া যায়, এখনো বিলুপ্ত হয়ে যায়নি বাসক পাতা। তার রস খান, খুব সহজ ব্যাপার, পুরনো কফ তুলে দেবে। তো কেন কাপ সিরাপ খাবো? অতএব সেশন ফার্মার পক্ষে কোনো কথা আমি বলছি না এখানে। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে নতুন বিশ্ব ব্যবস্থার একটা অন্যতম এজেন্ডা হলো ছোট মাঝারি সব ক্ষেত্রে যত ব্যবসা আছে, জীবিকা আছে, সব তুলে দেওয়া হবে। সব তুলে দেওয়া হবে, শুধু টপ লেভেল থাকবে। টপ লেভেল যারা কন্ট্রোল করবে। তো এই প্রক্রিয়া হিসেবেই দোকান পাট থেকে শুরু করে, দেখবেন আগামীতে ইলেকট্রিসিটি বিল আসছে, লাগু হবে, দেখবেন এমনিতেই অনলাইন আমাজন, ফ্লিপকার্টের এবং মলবাজির দৌরত্বে বহু দোকান ঝাঁপ বন্ধ করে দিয়েছে, ছোট দোকান, মাঝারি দোকান। আগামীতে বাকি যারা এখনো বেঁচে বসতে আছে, তাদের কোমরও ভেঙে দেওয়া হবে। অর্থাৎ কি থাকবে? শুধু মল থাকবে, আর অনলাইন আমাজন, ফ্লিপকার্ট, এসব রাঘব বোয়াল থাকবে। আপনি যান না, ইউরোপে যান না, আমি তো নরওয়ে গিয়ে দেখে এসেছি, আপনারাও অনেকে গেছেন, ব্রিটেনেও যান, ইউরোপের শহরগুলোতে যান, ওরা ইতিমধ্যেই ওটা করে ফেলেছে। শহরগুলোর কথা বলছি মূলত। এছাড়া একটু ভেতর দিকে এখনো ছোট দোকান পাবেন, যেমন ফ্রান্সে পাবেন, মানে প্যারিসে অনেকটা কমে এসেছে, প্রায় শূন্য। তবে যে কমিউনগুলো যেগুলো রয়েছে, এরকম বহু কমিউন আমি ঘুরেছি, ছিলাম বেশ কিছু কমিউনে, সেখানে কিন্তু এখনো ছোট দোকান বহাল তবিয়তে বেঁচে আছে। তো যাই হোক, ফ্রান্সের মানুষ অনেকটাই সরব, প্রতিবাদী, তারা অনেকটাই মানে পথেও নেমেছেন সেই সময়। তো নেই, অর্থাৎ মল আছে এবং অনলাইন আছে, রাঘব বোয়াল। তো একই রকম ভাবে স্কুলের ক্ষেত্রেও আমি আগের ভিডিওতে বলেছি কি, ওই যে ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো বড় বড় ব্র্যান্ডেড, সেগুলো টিকে থাকবে। ছোট মাঝারি যত স্কুল আছে, সেগুলোকে তুলে দেওয়া হবে বিভিন্ন কায়দায়। মিলিয়ে নেবেন আমার কথা। তো একই রকম ভাবে ফার্মা কোম্পানির ক্ষেত্রেও এটা সত্য, দুটো কারণ, একই প্রক্রিয়া। ওই যে দেখুন, এই যে সেশন ফার্মা, রেভিনিউ কত? 5 মিলিয়নেরও কম। ভাবুন, মিলিয়নের ব্যাপার, আমরা বিলিয়নের যুগে আছি, এই মিলিয়ন নিয়ে কি করছে? 5 মিলিয়নেরও কম। হ্যাঁ, তো তাহলে এদের দিয়ে কি হবে? এরা মুশকিল,
এদেরকে নির্মূল করতে হবে। এর এই সব যেমন ছোটখাটো দোকানদার গুলো টিকে থাকলে মলের বিক্রি অল্প হলেও তো কমে যায়, অনলাইনের বিক্রি অল্প হলেও তো কমে যায়। এই দেখবেন সেই সময় লকডাউনে যখন দোকানপাট সব বন্ধ করে রাখা হয়েছিল, শুধু মল খোলা ছিল আর অনলাইন খোলা ছিল, তখন অনলাইনের বিক্রি কত বেড়ে গিয়েছিল, আমাজনের সেল কত বেড়ে গিয়েছিল। এবং সেই লকডাউনে যে বেজস 1 নম্বর ধনী ব্যক্তি হয়ে গেলেন কেন? ওই অনলাইন বিক্রি বার্তার কারণে। তো তো একই কারণে এই সব ছোটখাটো ফার্মা কোম্পানি যদি টিকে থাকে, এদের জন্য অল্প স্বল্প হলেও বড় বড় কোম্পানি যেগুলো ব্র্যান্ডের, আর কাপ সিরাপ তো শুধু ওই শ্রীশান ফার্মা বানায় না, অনেক বড় বড় কোম্পানি গ্লাসকো বানায়। তো এদের একটা সমস্যা, এর একটা কারণ। তাই এদেরকে কোন রকম ভাবে 10 বছর ধরে করছে, খেয়াল করলো না? দেখুন এই এই 2-3 বছর হলো এইগুলো আরম্ভ হয়েছে হঠাৎ করে আমাদের স্বাস্থ্য নিয়ে। এখন প্রশ্ন করতে পারেন, না স্যার, হতেও পারে এতদিন হয়তো খেয়াল হয়নি, তাহলে শিশুদের ভালোর জন্য, অভিভাবকদের ভালোর জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য এরা এমনটা ভাবছে, হতেও তো পারে, তাই না? এবার একটা প্রশ্ন করি, আচ্ছা ভ্যাকসিনে তো 16 জন মাত্র শিশু, মাত্র বললাম, মার্জনা করবেন, আমি পরিসংখ্যানের হিসেবে বলেছি, কিন্তু যাদের সন্তান গেছে তাদের কাছে ওই একজনই গোটা পৃথিবী, তাই না? তাহলে এই যে ভ্যাকসিনে, করোনা ভ্যাকসিনেই দেখুন না, এক তথ্য আছে আমাদের কাছে, এ নিয়ে বহু রিসার্চ হয়েছে, বেরিয়েছে, আমাদের মেন স্ট্রিম মিডিয়াতেও বেরিয়েছিল, এখন অবশ্য কমে গেছে, ধামাচাপা দিচ্ছে লাইফস্টাইলের কারণে হার্ট অ্যাটাক, অমুকের কারণে হার্ট অ্যাটাক, তমুকের কারণে ব্রেন স্ট্রোক, এসব বলছে, কিন্তু তথ্য তো আছে, সেগুলো কোথায় যাবে? আমরা রেখে দিয়েছি। এবং আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছে। তো এই যে ভ্যাকসিনের কারণে মৃত্যু, শুধু করোনা ভ্যাকসিন নয়, বহু অন্যান্য ভ্যাকসিন, অ্যালুমিনিয়ামের কারণে যে সব বিভিন্ন রকমের ভয়ানক শিশুদের মধ্যে রোগ দেখা যাচ্ছে, যেমন অটিজম বেড়ে গেছে, অ্যান্ড্রিউ উইকফিল্ড ল্যান্সেট পত্রিকায় লিখেছেন, সেগুলো প্রমাণিত, আমাদের কাছে ডকুমেন্ট আছে। এ সত্ত্বেও কোনো ভ্যাকসিন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? এত এত কোভিশিল্ডের কারণে এত এত হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এত কিছু বেড়ে যাওয়ার পরেও সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে, বিল গেটসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে ঝাঁপ সিরাম ইনস্টিটিউটের? তাহলে প্রশ্ন করবেন না? তো মৃত্যুই যদি কারণ হয় এইসব তদন্তের এবং বন্ধ করার, ভালো চাওয়া যদি হয়, স্বাস্থ্য উদ্ধারের কথাই যদি বলা হয়, তবে কেন দ্বিচারিতা? ভ্যাকসিনের যে মৃত্যু হচ্ছে, সেটা কি মৃত্যু নয়? সেটা কি মর্মান্তিক নয়? এ ব্যক্তি তো অনেক বেশি। ওই পার্টিকুলার কোম্পানি শ্রীশান ফার্মার কাপ সিরাপ কজন খেয়েছে, কজনের বাড়িতে আছে তার নমুনা? কিন্তু কোভিশিল্ড বলুন, এই ভ্যাকসিনই বলুন, এর ব্যাপ্তি অনেক বেশি, কারণ এগুলো ইউনিভার্সাল হিসেবে প্রচার করা হয়, এবং ছোটবেলা থেকেই নানাবিধ ভ্যাকসিন, ডজন ডজন ভ্যাকসিন আমাদের শরীরে গোঁজা হয়। তো তার ব্যাপ্তি তো অনেক বেশি। তাহলে সেই সব ক্ষেত্রে কোনো ভ্যাকসিন কোম্পানির বিরুদ্ধে কোনো রকম বন্ধ করার দূরের কথা, কোনো তদন্তের কথা শুনেছেন? আমেরিকার কথা বাদ দিন, সেখানে জনগণ খেপে গেছে, সেইখানে তো ডোনাল্ড ট্রাম্প এসেছেন এবং রবার্ট এফ কেনেডি জুনিয়র এরকম অনেক কাণ্ডকীর্তি করছেন, যেটা অভাবনীয় ছিল এতদিন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অনেক তথ্য সামনে আসছে, আমি এ নিয়ে আলোচনা করেছি, ভিন্ন ভিডিও করেছি, পোস্টও দিয়েছি। ইউরোপেরও কোনো কোনো দেশে এমনটা ঘটছে, কিন্তু আমাদের দেশে বা সমগ্র বিশ্বে এই দু একটি দেশ বাদ দিয়ে সেখানে কিছু হচ্ছে ভ্যাকসিন কোম্পানির বিরুদ্ধে? হচ্ছে না। আমাদের দেশেও হচ্ছে না। কেন হচ্ছে না? আসুন সিরাম ইনস্টিটিউটের রেভিনিউ, ব্যবসাটা শুনে নি। 2024-এ $1.8 বিলিয়ন, অর্থাৎ 11,000 কোটি টাকারও বেশি, ওই রকম, মানে প্রায় $2 বিলিয়ন। ভাবুন দেখি কাণ্ড, হ্যাঁ? আর এই বেচারা শ্রীশান ফার্মার কত রেভিনিউ? $5 মিলিয়ন তো কম, চুনোপুটি। হ্যাঁ, এদের তো বন্ধ করতে হবে, তো কাদের বন্ধ করবে? এরা তো মানে এদের কোনো ক্ষমতা আছে, কোনো ক্লাউড আছে? নেই। কিন্তু সিরাম ইনস্টিটিউটের মতো বা যে কোনো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির পেছনে কে আছে? বিল গেটসের মতো লোকজন আছে।
হ্যাঁ, সে মার্কি বলুন, স্যানোফি প্যাস্টোরি বলুন, বা সিরাম ইনস্টিটিউট বলুন, তাহলে সিরাম ইনস্টিটিউটে 2024-এরই শুধু প্রফিট কত জানেন? অপারেশনাল কস্ট বাদ দিয়ে 10,000 কোটি টাকা, প্রায় এক বছরের, মাত্র 2024-এ। হুম হুম ভাবতে পারেন? তাহলে এদের বিরুদ্ধে কে নেবে? এরাই তো চালায় সরকার। তাহলে এরাই এখন এই সব করছে। একটা কারণ গেল, অর্থাৎ চুনোপুটির বিরুদ্ধে ব্যবস্থা, রাঘব বোয়ালরা চুনোপুটিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এক কথায় আমরা জানি যে রাঘব ওই যে মাছন নেয়, বড় বড় মাছ ছোট মাছকে গিলে খায়, ওই প্রক্রিয়া এখানেও চলছে, আধুনিক সভ্যতাতেও চলছে। ঠিক আছে, তাহলে মৃত্যুটা এখানে বড় কথা নয়, শিশু মৃত্যুটাও বড় কথা নয়, সেটা অজুহাত, সেটাকে শিখণ্ডী করে এই কাজগুলো করা হচ্ছে। যদি সত্যি সত্যি শিশুদের স্বাস্থ্যের কথা ভাবা হতো, মানুষের স্বাস্থ্যের কথা ভাবা হতো, তবে কি হতো? তবে এই ভ্যাকসিন কোম্পানিগুলোর বিরুদ্ধেও, বিল গেটসের মতো লোকের বিরুদ্ধেও স্বাস্থ্যমূলক ব্যবস্থা বা অন্তত তদন্তের আদেশ দেওয়া হতো, যেটা আমাদের দেশে অদ্যাবধি হয়নি, এবং জনবিক্ষোভ, জনসচেতনতা না বাড়লে আগামীতেও হবে না। ফিলিপাইন্সে কিন্তু হয়েছে, ভিডিওতে বলেছি, ডেংভ্যাক্সিয়া এবং ডেঙ্গু ভ্যাকসিন যেটা প্রথম ফিলিপাইন্সে দেওয়া হয়, তার যে যিনি বিজ্ঞানী এবং চিকিৎসক রোজ, তো তিনি অ্যাপ্রুভ করেছিলেন, বলেছিলেন খুব ভালো ভ্যাকসিন, তাই তো? তো তার বিচার চলছে এখনো, এবং সানোফি পাস্তুরের অনেক অফিসিয়ালের বিরুদ্ধে বিচার চলছে, তদন্ত চলছে। যদিও আলটিমেটলি কিছু হবে না, কিন্তু অন্তত এই স্টেপটা করা গেছে তো ফিলিপাইন্সে, কারণ জনবিক্ষোভ, জনতা যদি বিক্ষোভ সচেতন হয়, জন্য ওরা খুব বুদ্ধিমান, হিন্দু মুসলমান, টিএমসি, গেরুয়া, ভেরুয়া, বিভিন্ন রকম ভাবে ভাগ করে দিয়ে দিয়েছে, নাও লড়ো এবার, আর আছে উৎসব মোৎসব। হুম হুম তাহলে হবে না। বেশ, আরেকটা কারণ আছে। কি কারণ? এখন তো ওইসব ওষুধের দরকারই নেই। কিছুদিন আগে দেখবেন প্যারাসিটামল, সেটাকে নিয়েও এসেছে, প্যারাসিটামলটাই খারাপ, সেটা এতদিন পরে ওদের উপলব্ধি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার কোম্পানির বিরুদ্ধে বলা হয়নি। প্যারাসিটামল যে পেন কিলার বলুন, বা জ্বর হলে যেটা মানুষ নেয় আর কি এমার্জেন্সি হিসেবে, তো সেটাই খারাপ। কেন? এতদিন তো বলা হয়নি, এবার সহজ করে বলে দিই। এখন কাপ সিরাপের দরকার পড়বে না, প্যারাসিটামলেরও দরকার পড়বে না, অ্যান্টিবায়োটিকেরও দরকার পড়বে না, এবং এগুলো এখন ওই মাঝারি ছোট কোম্পানিগুলোই বানায় মূলত। বড় বড় কোম্পানি যেগুলো রাঘব বোয়াল, সেগুলো কেউ কেউ এখনো কিছু কিছু বানাচ্ছে, আগামী 2-3 বছরের মধ্যে সেগুলো বন্ধ হয়ে যাবে। কি থাকবে? শুধু 5 তলা মল বলুন আর 100 তলা মল বলুন, পুরোটাই ভ্যাকসিন। আগে, হ্যাঁ, এটা বহু আগেই বলেছিলাম, অ্যান্টিবায়োটিককে ওরা তুলে দেবে, অ্যান্টিবায়োটিকের রিসার্চ ওরা করছে না, ওরা ফান্ডিং করছে না, এবং অ্যান্টিবায়োটিক ইতিমধ্যেই ফেল করেছে, আপনারা জানেন। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তাহলে খুব সহজ ব্যাপার। আরে মশাই, ভ্যাকসিন নিয়ে নেবেন, আর কাপ সিরাপ কি জন্য লাগবে? ভ্যাকসিনটা তো নিয়ে নেবেন, কিসের? ফ্লু ভ্যাকসিন, সর্দি কাশি, তাহলে আবার আলাদা করে কাপ সিরাপ খাওয়ার দরকার আছে? হ্যাঁ, কোনো দরকারই নেই কাপ সিরাপ প্রোডাকশনের। প্যারাসিটামল কেন খাবেন? ভ্যাকসিনটা নিয়ে নিন। অ্যান্টিবায়োটিক কিসের? ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক নেবেন, ক্লোরোকুইন নেবেন, হ্যাঁ, বা হাইড্রোক্সিক্লোরোকুইন নেবেন? কেন নেবেন? ম্যালেরিয়ার ভ্যাকসিনটা নিয়ে নেবেন। কি, তাই তো? ব্যাপারটা এই রকম, যে কোনো অসুখ বিসুখেরই ভ্যাকসিন ওরা রেডি করে ফেলেছে। যে দু একটা এখনো আসেনি, যেমন ডেঙ্গু আসবে আমাদের দেশে 2026-এ। তো এরকম সব কটারই, এই যে ম্যালেরিয়া ভ্যাকসিন রেডি, বিল গেটসের ইনভেস্টমেন্ট, আফ্রিকায় দেওয়া হচ্ছে, ঘানা ইত্যাদি কিছু দেশে।
দু একটি দেশ যদিও আপত্তি জানিয়েছে, নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো আমাদের দেশেও ম্যালেরিয়া ভ্যাকসিন যথারীতি দেওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যেই ডুয়ার্সে যে বন্যা টন্যা হলো, মানে করানো হলো আর কি, ডুয়ার্সে কলেজ স্ট্রিটেও কলকাতাতেও করানো হয়েছিল, এটা টার্গেটেড হার্পের ফল, যেগুলো আমি বহু আগে আলোচনা করেছি। সেখানে নাকি ভয়ঙ্করভাবে ডেঙ্গু ম্যালেরিয়া দুই দেখা গিয়েছে ডুয়ার্সে। এটা জানা কথা হবে, জানা কথা। এই যে বৃষ্টির কত যে বহুমুখী উদ্দেশ্য আছে, গভীরে গেলেই বুঝতে পারবেন। তাহলে নিউ নিউ অর্ডারে অ্যান্টিবায়োটিকের গুরুত্ব শেষ। অ্যান্টিবায়োটিক্স হ্যাভ রান দেয়ার কোর্স, শেষ। আচ্ছা, বাকি যে সব কিছু আছে সেগুলো ফেজ আউট হয়ে যাবে, থাকবে শুধু ভ্যাকসিন। তাই দেখবেন প্রতিটি অসুখ বিসুখের এইডস ভ্যাকসিন দিয়ে শেষ হবে। এইডস ভ্যাকসিনের রিসার্চ চলছে, আসবে যথাসময়ে, যখন আপনারা আর কিছু কাজ করবে না, ইমিউন সিস্টেম পুরো শেষ, সে ব্যবস্থা ওরা করে ফেলেছে। এত এত ভ্যাকসিন বুঝলে, ড্রাগ বুঝলে ইমিউন সিস্টেম আর থাকে? প্রাকৃতিক যে স্বাভাবিকত্ব সেটা কি আর থাকে? থাকে না। তখন শেষে আসবে এইডস ভ্যাকসিন, সেটা আমি বহু আগেই বলেছি। তাই এই ধরনের প্রচার আগামীতে আরো হবে। আমি বহু আগেই বলেছি, ছোটখাটো ফার্মা কোম্পানির চুনোপুটি যেগুলো, সেগুলো এইসব ওষুধকেও সামনে আনা হবে, ভিলেন বানানো হবে এবং ঝাঁপ তুলে দেওয়া হবে, ঝাঁপ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু হোলি কাউ হলো ভ্যাকসিন, তার বিরুদ্ধে কিচ্ছু কেউ বলবে না এবং কোনো কোম্পানি বন্ধ করা হবে না, তদন্তও হবে না। যত মানুষই মরুক না কেন, যত মানুষই অসুস্থ হোক না কেন, কারণ মানুষের চেতনা নেই, মানুষের জাগরণ নেই, তাই তো? তাহলে এই জাতীয় খবর দিয়ে অনেক উদ্দেশ্য সাধিত হয়। একটা হলো বড় উদ্দেশ্য, মানবতার উদ্দেশ্য। কিরকম? ওই যে সাধারণ মানুষ টানুষ যারা ওই ভেতরের খেলাগুলো জানে না, এই জায়নিক শক্তির লীলা খেলাটা জানে না, তারা ভাববে বাবা সত্যি তো ওরা কত ভালো চায়, হ্যাঁ, শিশুদের মৃত্যু আটকানোর জন্য, শিশুদের জীবন কত মূল্যবান সেইটা উপলব্ধি করে একটা পুরো কোম্পানি বন্ধ করে দিল তদন্ত করে, সিশন ফার্মা। ভাবা যায় এরা কত মহৎ, কত ভালো। এতে করে কি হলো? সরকারের প্রতি, কর্তৃপক্ষের প্রতি, স্বাস্থ্য দপ্তরের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল, বিশ্বাস আরো বেড়ে গেল। তখন মানুষ এখন কি বলবে? আরে বাবা, আমাদের অভিভাবক তো ওরাই, তেমন কিছু ঘটলে ওরাই ব্যবস্থা নেবে, ওরাই বন্ধ করে দেবে। কি সুন্দর, দেখলেন না? বন্ধ করে দিল সেশন ফার্মাকে। সেরকম ভ্যাকসিনও যদি খারাপ হয়, ধরা পড়ে, এরকম কিছু যদি পড়তো সত্যি সত্যি, এগুলো আপনারা তো মিথ্যে বলেন, যদি সত্যি সত্যি ধরা পড়তো যে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, হ্যাঁ, এগুলো যদি সত্যি সত্যি হতো, তাহলে কি সরকার ভ্যাকসিন বন্ধ করে দিত না? এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিত না? আলবাদ নিত। হয়ে গেল খেলা। কি বুঝলেন? এটাই হলো, কত গভীরে ওরা, গভীর জলের মাছ না দানব, সেটা আপনারাই বোঝুন, তাইতো? এই খেলাটা ওরা খেলে যাবে আগামীতে আরো দীর্ঘকাল। কিছু কিছু এমন একটা কিছু করবে যেন মনে হবে, মানুষ ভাববে যে ভালোর জন্য করছে, কিন্তু আসলে উদ্দেশ্য কি? ওরা একদিকে ওদের এজেন্ডা চরিতার্থ হচ্ছে যে এগুলোর আর দরকার নেই, শুধু ভ্যাকসিন থাকবে এবং ছোটখাটো কোম্পানি তুলে দিয়ে তাদের বন্ধ করে দিয়ে শুধু টপ লেভেলকে টিকিয়ে রাখা, এই এজেন্ডা। পাশাপাশি কি হচ্ছে? মানুষের বিশ্বাস অর্জন হচ্ছে, মানুষের বিশ্বাস ফিরে আসছে। অনেকে ভাবছে তাই তো, হ্যাঁ এই তো কত ভালো করলো। গভীরে যেতে হবে। এবার আসছি জাপানের খবরে। জাপানে বিগত পরশু থেকে শুরু হয়ে গেছে শাটডাউন স্কুল। কেন? ইনফ্লুয়েঞ্জার কবলে পড়ে নাকি 4,000 হাসপাতালে ভর্তি হয়ে গেছে, 4,000 রোগী, মূলত শিশু এবং কিশোর কিশোরী, যাই হোক সাবালকও আছেন, মানে সব মিলিয়ে আর কি 4,000। ভাবতে পারেন? ব্যাস, হসপিটালে নাকি আর জায়গা নেই। একই রকম করোনার মতো শুরু হয়ে গেছে কায়দায়। তাই কি হলো? স্কুল বন্ধ করে দেওয়া হলো। আর কি হলো? মানে পাঠশালা বন্ধ।
আচ্ছা, আর কি হলো? বলা হলো হাত ধুতে থাকুন, যেমন করোনার সময় মনে আছে তো, ওটাও ফ্লু। ফ্লুটা তো আসলে সর্দি কাশি তো আগেও ছিল, সেটাকে যে কি করে সুন্দর করে মিডিয়াকে দিয়ে কি বানানো যায় সেটা করোনা আমাদের দেখিয়ে দিয়েছে। মগজ ধোলায় শিক্ষিত মানুষ তো। আর জাপানের ঘটনাটাই আসছে। হাত ধুতে থাকুন, আর কি ভ্যাকসিনটা নিন। ওই যে ফ্লু ভ্যাকসিন বাজারে এসে গেছে, জানেন নিশ্চয়ই। আমাদের দেশেও অনেকে প্রাইভেট থেকে নিচ্ছেন, আমাকেও কেউ কেউ প্রশ্ন করেছেন নেব কিনা। তাদের আমি বলি নিয়ে নিন, যত খুশি গন্ডায় গন্ডায় নিয়ে নিন। এরপরেও যদি আমাকে এই প্রশ্ন করেন যে নেবেন কিনা, তাহলে আমি এটাই উত্তর দেব, এতদিন থেকেও আমার ভিডিও টিডিও শুনে লেখালেখি পড়ে বইপত্র পড়ে যদি মনে হয় প্রশ্ন করেন নেব কি স্যার ফ্লু ভ্যাকসিনটা, তাহলে বলবো গন্ডায় গন্ডায় নিয়ে নিন। যাই হোক, তো এই হলো পরিস্থিতি। তাহলে কি হলো এবার? কি হচ্ছে যে যখনই দেশ দেশ স্বাস্থ্য দপ্তরকে ওরা কবজা করে ফেলে, যেমন করে হুকেও ওরা কবজা করে ফেলেছে। সব দেশে তো একসঙ্গে করতে পারবে না, ধাপে ধাপে করবে। তো আর সেই করোনার মতো করে খেলা এখন আর খেলা যাবে না, মানুষ অনেকটা সচেতন হয়ে গেছে। আর তাই ওরা এক একটা দেশকে ক্লাউড দেখিয়ে তাদের ওরা এখন হাইজ্যাক করবে। জাপান কিন্তু প্রথমে এরকম ছিল না। আমি অমৃত সুপত্র দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছি, জাপানিদের মধ্যে ভ্যাকসিন হেজিটেন্সি সবচেয়ে বেশি ছিল। এই আমাদের এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ভ্যাকসিন হেজিটেন্সি ছিল জাপানিদের মধ্যে। এইচপিভি ভ্যাকসিন সেখানে অনেক আগেই এসেছে, কিন্তু তারা নিচ্ছিল না, খুব কম। এবং শুধু তাই নয়, প্রথম দিকে যখন করোনা ভ্যাকসিন এলো সেখানেও সরকার করোনা ভ্যাকসিনের ওপরে সতর্কতামূলক যে বিধি সেটাও লিখে দিয়েছিল, ভ্যাকসিনের ওপরে লিখে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে কি অদ্ভুতভাবে পুরো সরকারটাই হাইজ্যাক হয়ে গেল। আপনারা জানেন, ভেতর থেকে ক্ষমতা বদল থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেল। জাপান আর সেই জাপান নেই। অমৃত সুপত্র দ্বিতীয় খণ্ডে দেখবেন জাপানিরা এবং জাপানের বিজ্ঞানীরা সেই সময় করোনার আগে তারা কতটা সচেতন ছিলেন, মানুষকে সচেতন করেছিলেন। তাই ভ্যাকসিন অনীহা যথেষ্ট ছিল সেখানে, কিন্তু পরবর্তীকালে হাইজ্যাক হয়ে গেল। তবে এখনো বেশ কিছু ডাক্তার, চিকিৎসক, আপনারা জানেন, যারা দালাল মিডিয়ার ধার ধারেন না, বছর দুয়েক আগেই তারা কিন্তু এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, প্রায় 500 জন জাপানি চিকিৎসক, চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী তারা পথে নেমেছিলেন। করোনা ভ্যাকসিনের যে স্পাইক প্রোটিন সেটা বানিয়ে অব্যাহত আছে, শরীর স্পাইক প্রোটিন বানানো বন্ধ হয়নি, এবং তার ফলে অসুস্থতা বাড়ছে, এই মর্মে তারা প্রতিবাদ জানান এবং এই ভ্যাকসিন কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানান। যদিও কার্যকরী কিছু হয়নি। ওই যে 500 জন মাত্র ছিলেন, ওটা যদি অন্তত 5,000 আর 5 লক্ষ হলে তো আরো ভালো হয়। 5 লক্ষ যদি হতো তাহলে কিন্তু, যেটা ইউরোপে আমেরিকায় হয়েছে, তেমন হলো না জাপানে। দেখা যাক কি হয়। তাহলে এই হলো পরিস্থিতি। তাহলে এই যে একদিকে ভ্যাকসিন নেওয়ার কথা বলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, প্যানিকবাজি করা হচ্ছে, আমি খবরে লিঙ্ক দিয়ে দেব। পাশাপাশি কি হচ্ছে, স্কুল এই যে শিক্ষা রিসেট হচ্ছে, অর্থাৎ অনলাইন প্রমোশন হচ্ছে, কতগুলো কাজ হচ্ছে দেখুন। স্কুল বন্ধ মানে কি অনলাইন, এই অনলাইনে পড়াশোনা। আর সরকারি, জাপানে অন্তত সরকারি স্কুল বেসরকারি স্কুল দুটোই মানে অনলাইন ভালোই চলে। আমাদের দেশে সরকারি স্কুলের মতো অবস্থা জাপানে নয় আর কি। আমাদের স্কুলে আবার অনলাইনের ব্যাপারগুলো এখনো জানেন নিশ্চয়ই। যাই হোক, তো কি হলো, অনলাইন প্রমোশন হলো, দারুণ। আচ্ছা গেল, মানে অনলাইনে যারা এডুকেশন চালাচ্ছে, ইনকাম টিনকাম করছে, ব্যবসায়ী সংগঠন যেগুলো ওয়েবসাইট আছে, বড় বড় সব ইনভেস্টমেন্ট আছে, বাইজুসের মতো, জাপানেও তো আছে বাইজুস। তো আমাদের দেশে লকডাউনটা উঠে যাওয়ার পরে আস্তে আস্তে শেষ হয়ে গেল। লকডাউনটা যদি কন্টিনিউ হতো না বছরের পর বছর, তাহলে বাইজুসকে আর দেখতে হতো না। হ্যাঁ, লকডাউন হওয়া দরকার, জরুরি মাঝে মধ্যেই, না হলে কিন্তু এরা টিকবে না। তো জাপানেও এই দিক থেকে সুবিধে হলো, এখন অনলাইন ক্লাস হচ্ছে। আচ্ছা, কতগুলো সুবিধে দেখুন। তাহলে পাশাপাশি ক্লাসরুম শিক্ষার প্রতি অনীহা তৈরি করা। ইতিমধ্যে বিশেষজ্ঞরা জানাচ্ছেন 2050 বা এরকম সময় থেকে ক্লাসরুমের অস্তিত্বই থাকবে না।
মানে ক্লাসরুম এডুকেশনটাই থাকবে না। এটা আমি আগের বহু ভিডিওতে জানিয়েছি, বহু আগেও লিখেছি যে শিক্ষার এই ব্যাপারটা ওরাই তৈরি করেছিল। তবে গুরু শিষ্য পরম্পরাটা ওরা তৈরি করেনি, ওটা তৈরি করেনি। ওরা এই আধুনিক যে ক্লাসরুম যে পদ্ধতি সেটা তৈরি করেছিল, এবং সেটা ওরাই তুলে দিবে আস্তে আস্তে, স্বাভাবিক। যেটা ওদের মনে হবে, যেটা বেশি প্রফিটেবল মনে হবে, সেটাই করবে ওরা। তো এই হলো বাস্তব পরিস্থিতি। এবার আমাদের এখানে কি হতে পারে? আমাদের এখানেও কিন্তু একই রকম কায়দায় আজকে পোস্টও দিয়েছি। স্কুল, বিশেষ করে সরকারি স্কুল, সব স্কুলই অফিসিয়ালি ওরা বন্ধ করবে। তা সত্ত্বেও দেখবেন গতবারেও প্রাইভেট স্কুল অনেক গোপনে গোপনে কাজ চলছিল এবং খুলেও গিয়েছিল অনেক আগে। আর যেগুলো খোলেনি তারা দিব্যি অনলাইনে ক্লাস নিচ্ছিল, চলছিল আর কি। কিন্তু সরকারি স্কুল তো বুঝতেই পারছেন, বিভিন্ন অছিলায় ওটা আরো বেশি করে বন্ধ রাখা হবে। এবং কোনো একজন কোনো শিক্ষক যদি ক্লাস নেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধে শোকজ করা হবে, জানেন তো? ওরে বাবা, প্রাইভেট স্কুল সেরকম নয়। প্রাইভেট স্কুলে লকডাউন প্রথম দিকে কিছু হলেও পরের দিকে সেগুলো খুলে গিয়েছিল। আমার কাছে খবর আছে, সেসব খবর তথ্য আমি পোস্ট করছিলাম। তবে হ্যাঁ, ছোটখাটো নয়, বড় বড়, ওরে বাবা, ছোটখাটো মাঝারি প্রাইভেট স্কুল সব উঠে যাবে আস্তে আস্তে। তো বড় বড় যেগুলো আছে সেগুলো কি করবে? অনলাইনে চালাবে। অনলাইনে চালাবে, অর্থাৎ অনলাইনেও ইনকাম হবে ওদের। কত সুবিধে, শিক্ষকও কম লাগবে। এই কারণেই তো ওরা বলছে যে 2050 নাগাদ বা তার আগে বা কিছু পরে ক্লাসরুম এডুকেশন উঠে যাবে। কেন বলছে ওরা? ওরা তুলে দেবে বলে বলছে। কেন, ক্লাসরুম এডুকেশন হলে বেসরকারি হলেও বসায় আপনাকে একটা টিচার রাখতে হবে। একটা টিচার ঘুরে ঘুরে কটা ক্লাস নেবে? সমস্যা না, অনেক খরচা। এবার যদি একটা বড় ব্র্যান্ড, ধরুন একটা পার্টিকুলার শিক্ষার বড় ব্র্যান্ড, সে গোটা দেশে একটাই ব্র্যান্ড হলো বা দুটো ব্র্যান্ড হলো, আর বাকি কোনো স্কুলই থাকলো না। এবার তাদেরও তো টিচার রাখতে হবে, তাই তো? ক্লাসরুম হলে টিচার রাখতে হবে। এবার ধরুন সে এরকম ব্র্যান্ডেড এক নম্বর ব্র্যান্ড যেটি হলো, তার দেখুন গোটা দেশে হয়তো 5,000 স্কুল আছে, মানে 5,000টা স্কুল আছে, জেলা ফেলা মিলিয়ে টিলিয়ে ধরুন স্কুল আছে। এবার 5,000 স্কুলে প্রতিটি বিষয়ের উপর যদি কমপক্ষে 10 জন করেও টিচার রাখতে হয়, তাহলে 5,000 ইন্টু 10, তাই তো? তাহলে 50,000 শিক্ষক রাখতে হচ্ছে। সমস্যা না, মাইনে ফাইনে দিতে হবে। তাহলে কি করতে হবে? ওই অনলাইন। এবার দেখুন, অনলাইনে যদি আপনি ক্লাস নেন এবং আপনার যদি সার্ভার এবং ডোমেইন ঠিকঠাক থাকে, দুর্দান্ত থাকে, তাহলে আপনার ক্লাস তো লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখতে পারবে। স্টুডেন্ট তো থাকবে কত, কয়েক লক্ষ স্টুডেন্ট থাকলো যদি ধরেই নিই আমরা, তাহলে আরামসে ওই অনলাইন সব স্মার্ট ক্লাস এক জায়গায় হবে। সেখান থেকে ব্রডকাস্ট বলুন, টেলিকাস্ট বলুন, বাকি স্কুলের ছেলে মেয়েরা বাড়িতে বসে দেখবে। তাহলে আবার ক্লাসরুমে যাওয়ার কি দরকার হলো? ভার্চুয়াল ক্লাসরুম হয়ে গেল না? তাহলে ইনফ্রাস্ট্রাকচারও নেই, কিছু নেই, এত এত স্কুলও লাগবে না, বিল্ডিং এর খরচাও নেই, শুধু অফিসটুকু থাকবে নামমাত্র। তাহলে আপনারা ঘরে বসে টাকা দিতে থাকবেন, লেকচার শুনতে থাকবেন, আর ওরা ঘরে বসে ইনকাম করতে থাকবে, তাই নয় কি? শুধু অ্যাপস দিয়ে। এই যেমন ওলা, উবের, এসব আর কি। এদের কি কোনো বড় বড় বিল্ডিং আছে? কোনো জায়গায় কোনো অফিস আছে? কটা জায়গায় আছে? দরকার পড়ে অ্যাপস দিয়েই কামিয়ে যাচ্ছে, তাই তো? অ্যাপস। তাহলে তো এই শিক্ষাটাও অ্যাপস ভিত্তিক হয়ে যাবে, এবং এই বড় বড় যে সব রাঘব বোয়াল, তারাই এসব অ্যাপস বানাবে, ইতিমধ্যেই বানিয়েছে, আপনারা জানেন। তো এই কারণে ওরা স্টে হোম স্টে সেফ ব্যাপারটা চালিয়ে যাবে, প্যান্ডেমিক চালিয়ে যাবে, বিভিন্ন রকমের অসুখ বিসুখের প্যানিক চালিয়ে যাবে। কারণ আপনি যত ঘরে থাকবেন, যত বাইরে কম বেরোবেন, তত বেশি আপনি অনলাইন ব্যবহার করবেন, তত বেশি আপনি অনলাইন শপিং করবেন, তত বেশি আপনি ডেটা খরচ করবেন, তত বেশি আপনি অনলাইনে আসক্ত হবেন, এবং আপনি অফলাইনে ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। বড় জোর হতাশ হয়ে গেলে আত্মহত্যা করতে পারেন, ঝুলে পড়তে পারেন, অনেকেই ঝুলে পড়ছেন। কিন্তু ভুলেও পথে নেমে হামলা করবেন না। মামলা করতে পারেন, কিন্তু হামলা করবেন না। বুঝছে?
এটাই হলো আধুনিক শিক্ষা, অনলাইন ডিজিটাইজেশনের সুফল আমাদের পক্ষে কিঞ্চিত সুফল, কিন্তু আসল সুফলটা ভোগ করছে প্রভুরা, যারা আপনাকে ঘরবন্দি করছে, আপনার মগজকে ব্লক করে দিচ্ছে, আপনাকে ইনঅ্যাক্টিভ করছে, আপনাকে অনলাইনে আসক্ত করছে, সব দিক থেকে আপনাকে চক্রব্যূহে দিন রাত্রির মতো আবদ্ধ করে ফেলছে। তাই আবার বলি, অফলাইনে সক্রিয় হন, অনলাইনে অবশ্যই আমার সহযোদ্ধারা প্রচার করছেন, কাজ করছেন, কিন্তু অনেকেই অফলাইনে চায়ের দোকানে এখানে সেখানে মানুষকে বলছেন, সচেতন করছেন। এটা অত্যন্ত জরুরি, কারণ অনলাইন ওদের কন্ট্রোলে আছে। যদি ওরা মনে করে যে কনস্পিরেসি থিওরিস্টরা বড় বেশি বার বেড়েছে, আবার ওরা কঠোর কঠোর সেন্সরশিপ আনতে পারে, কঠোর বিধিনিষেধ আনতে পারে। আমাদের প্রোফাইলগুলো মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনারা জানেন। আমার প্রথম ইউটিউব চ্যানেল উড়িয়ে দিয়েছে, ফেসবুক বহুবার ব্লক হয়েছে, কতগুলো ফেসবুক খুলতে হয়েছে আপনারা জানেন। তাই অফলাইনটা সবসময় খোলা রাখুন, ওটা কিন্তু রাস্তা, ওটাই কিন্তু আসল রাস্তা, ওটা ওরা বন্ধ করতে পারবে না। তাই অনলাইন দিয়ে কন্ট্রোল করা যতটা সোজা, অফলাইন কন্ট্রোল করা ততটাই কঠিন। যতই সিসিটিভি ক্যামেরা লাগাক। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। 6ই ডিসেম্বর দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এ বিষয়ে আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো প্রস্তাব থাকে অনুষ্ঠানের ব্যাপারে, মিলন আড্ডার ব্যাপারে, তাহলে অবশ্যই জানাবেন। শুভরাত্রি।